আমি রৌদ্র। গভীর রাত, চারদিক শুনশান নীরবতা। পথে ঘাটে একটু মানুষজনের চিহ্ন নেই। এমনিও গ্রামের মানুষ সন্ধ্যা নামের আগেই ঘরবন্দি হয়ে যায়। শহরের মতো আর গভীর রাত পর্যন্ত জেগে থাকার অভ্যাস এই গ্রামের সরল সোজা মানুষগুলোর নেই। সকালবেলা ঘুম থেকে উঠে লাঙল লাঙল কাঁধে মাঠে যাওয়া, আবার সন্ধ্যা ঘনিয়ে আসার আগেই ঘরে ফেরার উদ্গ্রীব। সেই গভীর রজনীতে গ্রামের মেঠো পথ দিয়ে একা একা চলছি। যেতে যেতে গ্রামের শেষ প্রান্তে একটা ঘরের সামনে এসে দাঁড়াই। দেখতে ক্ষুদ্র বাগান বাড়ির মতো। ঘরের সামনে একটা উঠান, দক্ষিণ থেকে পুকুর। বাড়ির চারপাশে নারকেল, আম, জাম, কাঁঠাল, লিচু, বিভিন্ন ফল ফলাদির গাছের চেয়ে গাছে। দরজায় ঠক ঠক আওয়াজ হচ্ছে। সেদিকে ঘরের ভেতর থেকে দরজা খুলে দেওয়ার নাম নেই। মা, ও মা, দরজা খুলে দেখো কে এসেছে। আমার ডাক শুনে মা দরজা খুলে দেয়। এত রাতে আমাকে দরজার সামনে দেখে মা কিছুটা ঘাবড়ে যায়। মনের মধ্যে ঘুরতে থাকে জননীর হাজার প্রশ্ন। কোনো বিপদ হলো না তো খোকার? ভয়ত কণ্ঠে আমাকে জড়িয়ে ধরে বলে উঠল, খোকা আমার, তোর কোনো বিপদ হলো না তো? কিভাবে এত দূর থেকে নিশরাতে একলা চলে আসলি? আমাকে জানিয়ে আসতি। এক নাগারে কথাগুলো বলে থামলো মা। মা, ঢাকার অবস্থা ভালো নেই। চারদিক অসহযোগ আন্দোলনের জন্য সমুদ্র ভাসছে। চিন্তামাখা কণ্ঠে কথাগুলো বললাম মাকে। আমার কথা শুনে কান্না করে দেয় মা। মায়ের মনটা যেন ধরপড় করছে আমার কথা শুনে। একটা ছেলেই মায়ের কাছে যেন 7 রাজার ধন। মা, তুমি টেনশন করো না, আমি ঠিক আছি, সান্ত্বনা দিয়ে বললাম। আয় বাবা, ঘরে আয়। বলেই মায়ের সাথে ঘরে প্রবেশ করলাম। আমি গ্রামের ছেলে রৌদ্র। গ্রামের স্কুল থেকেই ম্যাট্রিক পাশ করেছি। ছোটবেলায় বাবা মারা যায়। কষ্টের সংসারটাকে মা আগলে রেখেছে। মায়ের কষ্টগুলো দেখে আমার ইচ্ছা জাগত পড়ালেখা ছেড়ে নিজের কাঁধে সংসারের ভার নিতে। আর কত দেখব, প্রতিদিন মায়ের দর্জির কাজে উপার্জন করা আয় দিয়ে অভাব অনটনে কাটানোর সংসার। পড়ালেখা বন্ধ করে দিতে চেয়েছিলাম, কিন্তু মা আমাকে পড়ালেখা থেকে বঞ্চিত করতে রাজি না। যে কোনো মূল্যে তার ছেলেকে বড় করে তুলবে। অনেক স্বপ্ন মায়ের, ছেলে পড়ালেখা করে একদিন অনেক বড় হবে, মায়ের কষ্টগুলো মুছবে। সেই স্পৃহায় আমি মন দিয়ে পড়াশোনা করি। শহরের এক চাচাতো ভাইয়ের থেকে শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা। দেশের সেরা মেধাবী ছাত্রছাত্রীগুলো নাকি ওখানেই পড়ে। আমি পড়ালেখায় অনেক পরিশ্রমী ছিলাম। গ্রামের আধাভাঙ্গা কলেজ থেকে এইচএসসি শেষ করে ভার্সিটির প্রিপারেশন নেই। আল্লাহর কৃপায় চান্স পেয়েও যায়। সেদিন রাহেলা বেগম অনেক খুশি হয়েছিলেন। আমার মায়ের নাম রাহেলা বেগম। তার ছেলে দেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠে পড়ার সুযোগ পেয়েছে। গ্রাম থেকে শহরে চলে আসি। আমি গ্রামের ছেলে, শহরের স্টাইলিশওয়ালা মানুষদের মতো নই। চোখে হাজারো স্বপ্ন নিয়ে পদার্পণ করি। প্রাচ্যর অক্সফোর্ড হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমার মতো হাজারো গ্রাম থেকে আসা ছেলেদের স্বপ্নগুলো দেখে অভিভূত হই। কত স্বপ্ন বনে লালন করে এসেছি। মায়ের স্বপ্নগুলো ভেবে যেন নিজের ভেতরে আত্মবিশ্বাসকে আরও দৃঢ় প্রতিবন্ধ করে চলেছি। চলতে থাকে আমার জীবন। এভাবে বহুদিন কেটে যায়। এখন আমি অর্থনীতি বিভাগে অনার্স প্রথম বসে পড়ি। হঠাৎ একদিন নেমে আসে দেশে আন্দোলনের জোয়ার। দেশের সরকার নাকি মেধার পরিবর্তে কোটা পদ্ধতিতে চাকরি দেয়। মেধার নাকি কোনো মূল্যই নেই। তরুণ মেধাবীদের মধ্যে ক্রোধের রক্ত গদগদ করে উৎকলিত হতে থাকে। বছরের পর বছর তাদের জ্ঞান আহরণে মগ্ন থাকতে হয়। পরিশেষে কোটা নামক শত্রু নাকি চাকরিটা ছিনিয়ে নিয়ে যায়। বাংলার সূর্য সন্তানেরা এটা মেনে নিতে পারে না। তাদের শরীরে এখনও টকবক করছে 1971 সালের স্বাধীনতার রক্তক্ষয়ী সংগ্রামের ইতিহাস। অত্যাচার আর শোষণের বিরুদ্ধে যুদ্ধ করতেই তাদের জন্ম। আজ লালিত সেই স্বাধীনতার 53 বছর সেই স্বৈরশাসকের উৎপাত, এটা ছাত্র সমাজ কখনো মেনে নিতে পারে না। শুরু হয়ে যায় পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলনের ঢেউ। ছাত্ররা মিছিল নিয়ে বের হয়, 6 দফা দাবি। কিন্তু দেশের সরকার তাদের দাবি কর্ণপাত না করে উল্টো তাদের রাজাকার ট্যাগ লাগিয়ে দেয়। অধিকারের জন্য লড়াই করবে যারা, তারাই নাকি রাজাকার। পোষা কুকুরের ন্যায় পুলিশ লাগিয়ে দেয় মিছিলে, আন্দোলন স্তব্ধ করে দেয়। কিন্তু তারা জানে না
ছাত্র সমাজ কখনো হারতে শেখেনি। ঢাকা ভার্সিটিতে ভয়ঙ্করভাবে আন্দোলনের রূপ নিতে থাকে। এসব দেখে আমার অজানা ভয় হতে থাকে। গ্রামের সাধারণ ছেলে আমি, রক্ত দেখলে মাথা ঘুরে যায়। সাধারণত মুরগিটাও জবাই করতে পারি না। এসব দেখে বাড়ি থেকেই রওনা দেই। গভীর রাতে বাড়ি এসে পৌঁছে। আমি এত রাতে শুধু ঢাকা থেকে বাড়ি ফেরায় মার চিন্তার যেন শেষই নেই। সকালবেলা ঘুম ভাঙে, চোখে পানি ছিটায়, ধরফর করে বিছানা থেকে উঠে বসি। তাকেই দেখি রোদেলা মিটমিট করে হাসে। আমার আর বুঝতে বাকি নেই এটা কার কাজ। রোদেলা আমার চাচাতো বোন। এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিএসসি থার্ড ইয়ারে পড়ে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে রোদেলা গ্রামেই থাকে। গ্রামের সাথে ভার্সিটি। আমার থেকে 3 বছরের সিনিয়র। চেয়ারম্যান চাচার এক 5 বছর বয়সী ছেলে আর রোদেলা। এই নিয়ে চাচার সংসার। চাচার আর্থিক অবস্থা অনেক উন্নত। রোদেলা অনেক রাগী, দুরন্ত আর চঞ্চল প্রকৃতির। আবার রূপের দিক থেকেও যেন জান্নাতি হোর। লম্বা চুলের বাহার যা কোমর পর্যন্ত নেমেছে। টানা টানা হরণের মতো দুটো চোখ, যেন 7 সমুদ্র পরিমাণ মায়া চোখে। কোনো পুরুষের দৃষ্টি গেলে গন্তব্যহারা নাবিক যেমন মহাসমুদ্রে কোলকিনারা না পেয়ে দিক বেদিক ছুটতে থাকে, তেমনি যে কোনো পুরুষ গভীর মায়ায় অতল গর্বে হারিয়ে যাবে রোদেলার চোখের দিকে তাকিয়ে। মুখটা যেন কমলার মতো গোলা আকৃতির, অর্থাৎ যে কোনো পুরুষের হার্টের কম্পন স্তব্ধ করে দেওয়ার সৌন্দর্য ওপরওয়ালা যেন রোদেলার মধ্যে ঢেলে দিয়েছেন। আমার সাথে ওর অনেক ভাব। সারাদিন আমার পিছনে পিছনেই থাকে। সিনিয়র হলেও আমরা দুজন সমবয়সীদের মতোই থাকি। আমাকে জ্বালিয়ে মারে। যেদিন ঢাকা চলে যাব, একই কান্না সেদিন। ছোটবেলা দুজন একসাথে বেড়ে উঠেছি, তাই আমাদের মধ্যে মিলটাও অনেক বেশি। আমার মা তো মনে মনে রোদেলাকে পুত্রবধূ করে রেখেছেন। এখন শুধু ছেলে প্রতিষ্ঠিত হয় বাকি। গ্রামের এমন কোনো ফলের গাছ নেই যা থেকে রোদেলা চুরি করছে না। আমাকে সব ফল এনে দিত। গ্রামের প্রতিটি গাছগাছালি, বন জঙ্গল, নদী, সুবিশাল ধানের ক্ষেত। পাখালিরাও আমার আর রোদেলার জুটি সম্পর্কে অবগত। ঘুমটা ভেঙে যাওয়ার কারণে রোদেলার প্রতি একটু বিরক্ত হই। আমার কালবৈশাখীর মতো অন্ধকার মুখটা দেখে রোদেলা হো হো করে হেসে ওঠে। আর সহ্য করতে পারলাম না। বিছানা থেকে নেমে এসে যেই না রোদেলাকে ধরতে যাব, অমনি রোদেলা, চাচি কই তুমি? বাঁচাও, তোমার শয়তান ছেলের হাত থেকে আমাকে বাঁচাও। আমাদের দুজনের কাজ দেখে মায়ের হাসি যেন থামতেই পারছে না। তোরা সেই ছোট থেকে ঝগড়াঝাটি করে আসছিস, তবুও তোদের ঝগড়া শেষ হয় না। কবে তোদের এসব শিশুসুলভ আচরণ ছাড়বি? মা হাফ ছেড়ে কথাগুলো বললেন। আমি কি নিজের ইচ্ছে ঝগড়া করি তোমার মেয়ের সাথে? কি করেছে জানো? সকাল সকাল আমার ঘুমটা ভেঙে দিল। রাগে কথাটা বললাম। না গো চাচি, তুমি একদমই ওর কথা বিশ্বাস করো না। আমি ঘুম থেকে ডাকতে গেলে রাগে আমাকে মারতে আসে। কান্নামাখা কণ্ঠে রোদেলা কথাটি বলে। কথাটি শুনে মা বলে উঠল, চিরদিনই তোদের এসব ক্যাচাল থেকে যাবে। থাক তোরা, আমি তোদের মাঝে নেই। এদিকে আমার হাতে অনেক কাজ জমে আছে। বলেই হনহন করে মা চলে যায়। বল, এখন তোকে কে বাঁচাবে? আমার ঘুম ভাঙালি কেন? রোদেলার রাগে কণ্ঠে বলল, এই কুত্তা, চুপচাপ দাঁড়িয়ে যা। এখানে চাচি নেই। আমার হাতের মায়ের মনে পড়ে? জায়গাতেই থেমে যায়। আমি ভালো করে জানি রোদেলা কেমন গন্ডি। একবার আমার এক ক্লাসমেট আমাকে লাভ লেটার দিয়েছিল। সেদিন কি মাইরটা এনে দিল রোদেলা। কেন মেয়েদের সাথে থাকি? তুই আসবি একবারও আমাকে জানিয়েছিস? এটা না হয় মেনে নিলাম। এসে একবার আমার সাথে দেখা করেছিস? ঢাকায় আন্দোলন হচ্ছে আর কত বড় সাহস, একলা এত দূর থেকে চলে আসলি? কি মেয়ে বাবা, বজ্জাতের হাড্ডি। আমাকে শাস্তি দিয়ে আবার আমার সাথেই রাখ। তার আগে বল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন হয়েছে আর এর জন্য যে ঢাকা থেকে চলে এসেছি, এটা তুই কিভাবে জানলি? অবাক হয়ে কথাটা বললাম। রোদেলা একটা রহস্যময় হাসি দিয়ে বলল, প্রিয় মানুষের খবর জানতে হয় না, অদৃশ্য তরঙ্গের মাধ্যমে সব পাওয়া যায়। আমি রোদেলার কথার আগামাথা কিছুই বুঝলাম না। হালকাভাবে এটা নিয়ে একটা হাসি দিয়ে বললাম, ওরে আমার অদৃশ্য তান্ত্রিক বাবারে। দেখ, এভাবে দাঁত কেলিয়ে একদম হাসবি না। তোর কিছু হয়ে গেলে? ওকে, হাসবো না। চল একটু গ্রামটা ঘুরে আসি, অনেকদিন দেখি না। তারপর আমি আর রোদেলা হাতে হাত ধরে বেরিয়ে পড়লাম গ্রাম দেখতে। বাতাসে ধুলিত শস্য ফুলগুলো যেন তাদের মাথা নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছে। তাদের ভাষায় বলছে জুটিটা অনেক দিনের পুরনো। কৃষক হাসিম আলী আমাদের দেখে বলল, বাহ,
এতদিন পর তোদের সেই লাইলি মজনুর জুটিটা দেখলাম। কোথায় ছিলি তোরা এতদিন? তখন রোদেলা পড়ল। আর বললো না চাচা, রুদ্র তো ঢাকায় থাকে, তাই। হাশেম আলী একটা মুচকি হাসি দিয়ে বলল, বেঁচে থাকুক চিরকাল তোদের এই বন্ধন। চাচা যা দোয়া করবেন। সাথে সাথে রোদেলা বলে দিল। এভাবে আমরা সারা গ্রাম ঘুরলাম। এবার চল বাড়ি যাওয়া যাক, অনেক তো ঘুরলাম রোদেলা। চল, নিশ্চয়ই তোর ক্ষুধা পেয়েছে। বাহ, তুই তো দেখি আমার সব খবর বলার আগেই বলে দিতে সক্ষম। মুখটা ভেঙচি মেরে রোদেলা বলল, ভুলে গেলি, একত্রে বেড়ে ওঠা দুটো জীবনের আত্মার মাঝে ফাটল থাকে না। আত্মা ঠিকই অনুভব করতে পারে তার প্রিয়জনের অভিলাষ। হৃদয়ের অগাধে থাকা আত্মার বাঁধন, প্রিয়জনের কষ্ট আগেই বুঝেছে। রাগ তোর কর্তব্যবাণী সাহিত্য, আমি অতটাও সবল নেই, দ্রুত বাড়িতে চল। আমার কথা শুনে রোদেলা বলে উঠল, এটা ঠিক নয়, বোঝার দরকার রয়েছে। সাহিত্য ছাড়া মানুষের জীবন, জল ছাড়া গাছের পাতা, তাছাড়াও রোমান্টিকতারও একটা ব্যাপার আছে। ঠিক আছে বোন, বাড়ি চল, তোর কাছ থেকে পরে আমি সাহিত্যর জ্ঞান আহরণ করব। বলে আমরা দ্রুত বাড়ি থেকে পা চালাতে থাকি। বেশ কিছুদিন গ্রামে অতিবাহিত করে রোদেলার সাথে ছোট ছোট রাগ অভিমানে ঝগড়াঝাটিতে আমার কোথা দিয়ে যে দিন চলে গেল টেরও পায়নি। হঠাৎ 14 জুলাই ঢাকা থেকে কল আসে। ঢাবি সব ছাত্রছাত্রীদের বলা হয়েছে একত্র হতে, আন্দোলনের জন্য ডাকা হয়েছে। আমি কেন জানি বাড়িতে থাকতে পারিনি। এক অজ্ঞাত বিদ্রোহী সত্তা আমার ভিতরে জেগে ওঠে। ওটা যেন বারবার তাড়না দিচ্ছে, অধিকার, ন্যায় অধিকার তোমাকে ফিরিয়ে আনতে হবে এই জালেমের কবল থেকে। সেদিনই রওনা দিই ঢাকার উদ্দেশ্যে। অনেক কষ্ট করে মাকে বুঝিয়ে রেখে আসি। রোদেলা তো কান্না করতে করতে 2 নয়নের জল দিয়ে এবার ওপার করে ফেলে। ভেবেছিল আমি হয়তো অনেক দিনে ছুটি নিয়ে এসেছি। সাথে একটা কথা ওর কানে বাজে থাকে, আন্দোলন মানে সকলে মিলে যেখানে সমবেত হয়ে গণ আওয়াজ তোলে, যার জন্য চলে পুলিশের স্টিম রোলার, গুলিও হতে পারে। রোদেলা যেন বাকশক্তি বন্ধ হওয়ার মতো অবস্থা। আমিও যদি এসবে চোখ দেই। না, ও তো বলেছে ওসব আন্দোলনে সম্পৃক্ত থাকে না। তবু রোদেলার মনে শূন্যতার হাহাকার চলছে, কেননা আমাকে ছাড়া ওর আর কোনো মানুষ নেই। কে আমার মতো ওর জ্বালাতনগুলো সহ্য করবে? মন প্রাণ দিয়ে ভালোবাসে আমাকে। নানা চিন্তা যেন রোদেলাকে গ্রাস করতে থাকে। রোদেলার চিন্তা না করে আমার সাহায্যের জন্য চলে যায়, যে সাহায্য আড়াল থেকে করা যায়। এটা হয়তো আমার কাছে ধোঁয়াশার মতো লাগবে। সন্ধ্যাবেলায় ক্যাম্পাসে গিয়ে পৌঁছায়। আস্তে আস্তে ঢাকা শহরটা কেমন জানি রক্তক্ষয়ী সংগ্রামের আভাস দিচ্ছে। ভার্সিটির সিনিয়র ভাইগুলো জমা হতে থাকে। প্রতিটি হল থেকে একজন করে নেতৃত্ব দিচ্ছে ছাত্রছাত্রীদের। বিভিন্ন ব্যানার, প্লে কার্ড, প্লেকটন ইত্যাদি নিয়ে সবাই প্রস্তুত হতে থাকে। উদ্দেশ্য, আগামীকাল সবাই সমবেত হবে, অধিকার আদায়ের জন্য মিছিল করবে। এভাবে সন্ধ্যা অতিক্রম করে রাত গভীর হয়ে প্রভাত ঘনিয়ে আসতে থাকে। আমি থাকি শহীদুল্লাহ হলে। ভোরবেলা হট্টগোলের শব্দে ঘুম ভাঙে। মনে হচ্ছে মিছিল শুরু হয়ে গেছে। কানে ভেসে আসতে থাকে স্লোগান, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই ধ্বনিতে ঢাবির পুরো ক্যাম্পাস আন্দোলিত হচ্ছে। শরীরে আলাদা একটা শিহরণ বয়ে যাচ্ছে। বিদ্রোহী চেতনা আমার ভিতরে জাগ্রত হচ্ছে। আর হলে থাকতে পারলাম না। হাতে একটা ব্যানার নিয়ে আমিও অন্যদের মতো ছুটলাম। শান্তভাবে মিছিল চলছে। সবার ধ্বনিতে পুরো ঢাকা শহর জুড়ে আন্দোলন জনসমুদ্রে ভাসছে। হঠাৎ আমার ফোনে একটা SMS আছে। শাপলা চত্বরের দিক দিয়ে পুলিশ বাহিনী প্রবেশ করছে। মেসেজটা দেখে চমকে যাই। কে পাঠালো মেসেজটা? একটা ফ্ল্যাশ মেল থেকে এসেছে। কি করব তা ভাবতে থাকি। সবাইকে জানাবো নাকি ব্যাপারটা? দৌড়ে আমার বন্ধু রাহাতের কাছে যাই। রাহাতকে মেসেজটা দেখাতেই রাহাত বলে উঠল, আমার মনে হয় এটা বাংলাদেশের সাইবার ফোর্স থেকে পাঠানো হয়েছে। তাড়াতাড়ি চল, সার্জিস ভাইয়ের কাছে যাই, উনি আমাদের হল নেতৃত্ব দিচ্ছেন। এটা বলে আমরা দুজন সমন্বয়ক সার্জিস ভাইয়ের কাছে যাই। মেসেজটার ব্যাপারে সব খুলে বলি। এটা শোনার পর সার্জিস ভাই অন্য সব সমন্বয়কদের ফোন করে বলে দেয় যে শাপলা চত্বর দিয়ে পুলিশ বাহিনী ঢুকছে। সবাই সেদিন আন্দোলন থামিয়ে যার যার হলে ফিরে আসে। পুলিশ বাহিনীরা এসে দেখে ছাত্ররা সবাই চলে গেছে। একজন পুলিশ অফিসার ছাত্রলীগ নামে হারনাদের সভাপতি সাদ্দামকে ফোন করে বলে ঢাবির স্টুডেন্ট যার যার মতো করে চলে গেছে।
সাদ্দাম এটা শুনে রাগে ফেটে পড়ে। শেখ হাসিনা সরকার ওকে বলেছিল আন্দোলন বন্ধ করার আগে যেন পুলিশ হামলা করে ছাত্রদের, কেননা কয়েকজন আহত বা নিহত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্ররা শান্ত হয়ে যাবে। সাদ্দাম ভাবতে থাকে, কেই খবর জানালো যে আমরা শাপলা চত্বর দিয়ে পুলিশ নিয়ে আসছি। পরশু সাদ্দাম থেমে যাওয়ার লোক না। সাদ্দাম ওর সন্ত্রাসী বাহিনী মানে ছাত্রলীগদের নিয়ে ঢাবির হলে হামলা করার প্ল্যান করে। এদিকে একজন কম্পিউটারের সামনে বসে সাদ্দামের প্ল্যানের কথা জেনে যাচ্ছে। সাদ্দাম বা শেখ হাসিনা সরকারের কেউই জানতে পারবে না। 14 জুলাইটা কোনো প্রকার রক্তপাত ছাড়াই কেটে যায়। দেশের কেউ জানতো না 14 জুলাইয়ের পর তাদের জন্য একটা কালো রাত অপেক্ষা করছে। বাংলার ইতিহাসে সবচেয়ে নৃশংস একটা দিন আসে যাচ্ছে, যা পুরো বাংলাদেশের অলিতে গলিতে ছড়িয়ে পড়বে। গর্জে উঠবে সকলের হাতে হাতিয়ার। সেদিন আমিও নিজের হলে ফিরে আসি। হলে আসতেই পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। রিসিভ করতেই ওপাশ থেকে মেইলি কণ্ঠে বলে উঠল, হ্যালো রুদ্র, কোথায় তুই? কণ্ঠটা কেমন জানি চেনা চেনা লাগে। আরে এটা তো রোদেলা। তখন তড়িঘড়ি করে বললাম, রোদেলা তুই? ওপাশ থেকে রোদেলা বলল, হ্যাঁ আমি। সন্ধ্যা নামার আগেই তাড়াতাড়ি হল থেকে বের হয়ে শহীদ মিনারের দিকে আসবি। এখানে কালো রঙের একটা গাড়ি রাখা আছে, ওটাতে উঠে পড়বি। আরে কি বলছিস কি রোদেলা? বুঝতে পারছি না। হল ছেড়ে যাব মানে? এই, তোকে এত বুঝতে হবে না। আজ রাতে তোদের হলে ছাত্রলীগেরা অভিযান চালাবে, তাই তোকে বলছি তাড়াতাড়ি বের হয়ে যাবি। তুই কিভাবে জানলি? আমার কথা শুনে রোদেলা রাগে বলল, এই, তোকে এত কথা বলার আমার সময় নেই। যেটা বলছি সেটা কর, না হলে কুত্তাটার কথায় কথায় যেটা করে। কুত্তাটার কাছে থাকলে নাক ফাটিয়ে দিতাম। কুত্তা, তোর তো টেনশন নেই, তোর কিছু হলে আমার কি হবে? আমি আর কিছু বললাম না। ওকে বলে ফোনটাই কেটে দেই। রোদেলাকে ভালো করে চিনি, রাগ উঠে গেলে ফোনেই মার দেওয়া শুরু করে দেবে। টেনশন হতে লাগলো, আজ ক্যাম্পাসে কি হতে যাচ্ছে। আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসে। আমিও রোদেলার কথা মতো শহীদ মিনারে দিকে যাই। রোদেলার বলা কালো গাড়ি দেখতে পাই। কিছু না ভেবেই গাড়িতে উঠে পড়ি। গাড়িতে উঠতেই গাড়ির চালক গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে চলে আসে। এইদিকে ঢাবির ক্যাম্পাসে সব ছাত্রছাত্রীদের মধ্যে গোলযোগ পড়ে যায়। গোপন সূত্রে জানা গেছে আজ সন্ধ্যায় ছাত্রলীগ প্রতিটি হলে অভিযান চালাবে। সবাই হল ছেড়ে একসাথে জমা হতে থাকে। যে কোনো ধরনের হামলা একত্রে প্রতিরোধ করার জন্য সবাই দলে দলে এক হতে থাকে। গাড়ি দিয়ে যেতে যেতে একটা বাড়ির সামনে নামি। নামতেই একটা মেয়েকে দেখতে পাই। হালকা চেনা চেনা লাগছে। রোদেলার বান্ধবী রোহির মতো দেখা যাচ্ছে। আমি রোহি আপুকে ভালো করেই চিনি। রোদেলার সাথে অনেকবার এই বাড়িতে এসেছিলাম। আমি অবাক হয়ে বললাম, আরে রুহি আপু, আপনি এখানে? তোকে নেওয়ার জন্যই এসেছি। আস্তে আস্তে রোহি বলল, মনে মনে পিচ্ছিটা ভালোই কিউট হচ্ছে দিন দিন। ইস রোদেলা, তোর জামাইটারই নিয়ে ভাইকা যেতে ইচ্ছা করছে। দূর, কি বলি, আমার কলিজার বান্ধবীটার সাথে বিশ্বাসঘাতকতা করতেই পারবো না। মানে? আমার কথা শুনে রোহি বলল, মানে রোদেলা বলেছে তোকে যেন আজকেই আমাদের বাসায় রাখি। ক্যাম্পাসে আজ কিছু একটা হবে। বাট রোদেলা কিভাবে জানলো? তখন রোহি একটা রহস্যময় হাসি দিয়ে বলল, তুই এখনো পিচ্ছি, আরো বড় হও, তাহলেই সব বুঝতে পারবি। এখন ঘরে চল। বলে আমার হাত টানতে টানতে ঘরে নিয়ে যায়। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হতে হতে ভাবতে থাকি। এদের কথার মানে কিছু বুঝতে পারছি না। এসব ভাবার মাঝেই রুহি ডাক শুনতে পাই। রাতের খাবারের জন্য ডাকছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে যাই। রুহি খাবার নিয়ে বসে আছে, আমিও বসে পড়ি। আমি খেতে খেতে বললাম, আচ্ছা আপু, একটা কথা বলি। বল। তোমার মা বাবা কোথায়? এনেতে তো দেখছি না। আপু 1 মাসের জন্য দেশের বাইরে গেছেন। আমাদের কোম্পানির কিছু কাজ নেই, আমি একাই আছি। ও, তাহলে তুমি একলাই থাকো? আসুন। তুই কিন্তু হেভি কিউট হচ্ছিস আগের থেকে। রুহি কথা শুনে কাছে চলে আসে। আমার এই অবস্থা দেখে রুহি হেসে বলল, যেভাবে যে আছিস তোকে মনে হয় প্রেমের অফার দিলাম। আপু, এসব কথা বলা বন্ধ করো তো। তুমি না আগের মতোই দুষ্ট রয়ে গেলে। তখন টিভির মধ্যে সময় টিভির চ্যানেলে একটা ব্রেকিং নিউজ শুরু হয়। আজ সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ হামলা চালায়, 3 জন ছেলেকে আহত করেছে, সাথে হলে ঢুকে ভাঙচুর করে। ঢাবির শিক্ষার্থীদের মাঝে ক্রোধের সঞ্চার বয়ে যায়। আমি মনে মনে ভয় পেয়ে গেলাম। তাহলে রোদেলা এটাই বলেছিল। এসব চিন্তা টেনশনে খাওয়া শেষ করে রুমে চলে আসি। পেছনে রোহিও আসে। রুহি আপুকে দেখে
অবাক হয়ে গেলাম। কি ব্যাপার, উনি এখানে কেন আসেন? এসব ভাবার মাঝেই রুহি যা বলল, রুদ্র, আমি তোকে ভালোবাসি অনেক আগে থেকে। প্লিজ প্লিজ তুইও আমাকে একটু ভালোবাসা দে। এটা বলে আমার দিকে এগিয়ে আসতে থাকে। আমার হাত পা কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। আমি রোদেলাকে ভীষণ ভালোবাসি। রোদেলাকে ছাড়া আর কাউকে কল্পনা করতে পারি না। রোহির আগানো দেখে আমি কান্না করে বলতে থাকি, প্লিজ আপু, আপু আমার দিকে আসবেন না, আমি আপনার ছোট ভাইয়ের মতো। হ্যাঁ, তুই আমার কোন কালের ভাই? আসুন, বাড়িতে আমি আর তুই ছাড়া কেউ নেই। চল, আমরা একে অপরকে আদর করি। কেউ জানবে না। চল, তোকে দেখলেই না আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। এটা বলে প্রায় আমার কাছাকাছি চলে আসে। আর কোনো উপায় না পেয়ে রুহি আপুর পায়ে ধরে বলতে থাকি, প্লিজ আপু, তোমার পায়ে পড়ি, এমন করো না। আমি রোদেলাকে অনেক ভালোবাসি। পাখিটা আমাকে ছাড়া বাঁচবে না। আমি না তোমার ছোট ভাই, প্লিজ আমার সাথে এমন করো না। আমার কথা শুনে রুহি আপু আরও জোরে হেসে দেয়। ওনার হাসি দেখে জ্ঞান হারাবার মতো অবস্থা আমার। রুহি হাসতে হাসতে বলে, আরে পিচ্ছি, তোর সাথে মজা করছিলাম। তুই এত ভয় পাবি জানতামই না। রুহির কথা শুনে যেন প্রাণটা ফিরে পেলাম। আস্তে আস্তে নিচ থেকে উঠে বলি, তুমি না আপু অনেক দুষ্ট, একটু হলে যেতামই। গন্ডিটার বান্ধবীটা একদম গন্ডিটার মতোই, এভাবে কেউ মজা করে? এরপর রুহি আপুর সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে আসলাম। একটু পর ঘুমের দেশে তলিয়ে যাই। এদিকে রুহি নিজের রুমে এসে কারোর সাথে যেন ফোনে কথা বলছে। চলুন আমরা শুনে আসি। বান্ধবী, তোর পিচ্ছিটা তো হেব্বি ভালো। তোর কথা মতো একটু লয়ালিটি পরীক্ষা করছিলাম। কি যে করছিল তোর জান্টুসটা, দেখলে হাসতে হাসতেই মূর্তি। ওপাশ থেকে রোদেলা, এই, তুই কি বলেছিলাম এসব করতে? জাস্ট বলতে কোনো জিএফ আছে নাকি? কি বললি? কুত্তি পিত্তি বান্দর নেই, আমার জিনিসের দিকে ক্রাশ খাওয়া? তোকে তো একবার কাছে পেয়ে যাই আমি। আরে কুল কুল, তোর জিনিসে ভাগ বসাচ্ছি না, একটু মজাই করলাম আর কি। যাই হোক, তোর লাইফটাই ধন্য। কিউটি একটা পিচ্ছি পাইছস, সাথে অনেক ভালো চরিত্রের। আর কি লাগে, সারাদিন শুধু রোম্যান্স আর রোম্যান্স হবে মামা। ইস, আমার যদি এমন একটা। আজাইরা বক বক রাখ, বেশি কষ্ট হলে কচু গাছে ফাঁসি দে। আর রুদ্রর আশেপাশে একদমই থাকবি না। আমি কিন্তু তোর বাসায় ক্যামেরা হ্যাক করে সব দেখে ফেলবো। সো সাবধানে। আর হ্যাঁ, চারপাশের খবর রাখ, খুব শীঘ্রই আসছি। বাই। এটা বলে ফোনটা কেটে দিল। সকালবেলা ভার্সিটিতে যাই। নিজের হলের অবস্থান ভালো নেই। পথে ঘাটে পুলিশ আর ছাত্রলীগের সন্ত্রাসদের দিয়ে ঘেরা। ছাত্রদের ক্যাম্পাস থেকে বের হতে দিচ্ছে না। কেমন জানি একটা গুম গুম অবস্থা। প্রায় দুপুর নাগাদ এভাবে অবরোধ চলল। পুলিশ কাউকে মিছিল করতে দেয়নি। হঠাৎ একসময় ঢাবের সব স্টুডেন্ট সব বাধা পেরিয়ে রাস্তায় নেমে যায়। পুলিশ আর বাধা দিতে পারেনি। আমি কিছুই বুঝে উঠতে পারছি না, হঠাৎ করে সবাই ক্ষেপে গেল কেন। তখনই একটা ব্যানারে দেখতে পাই, আবু সাইদ হত্যার বিচার চাই শিরোনামে একটা ছেলের রক্তাক্ত ছবি। তারপর তাড়াতাড়ি ফোনটা বের করে যমুনা চ্যানেলে একটা নিউজ দেখে থমকে দাঁড়াই। রংপুর বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ নামে এক ছাত্রের বুকে পুলিশ গুলি চালায়। ঘটনাস্থলে ছেলেটা মারা যায়। খবরটা দেখে শরীরে রাগ উঠতে থাকে। অন্যদের মতো আমি মিছিলে চললাম। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় যেন জনসমুদ্রে ভাসছে। হঠাৎ আমার সামনে ছাতের একটা ছেলে পড়ে যায়। ওদিকে তাকাতে দেখি, আরে ও তো রাফি, ওর পায়ে গুলি লেগেছে। তার মানে পুলিশ মিছিলে হামলা চালিয়ে দিয়েছে। তাড়াতাড়ি রাফির কাছে যাই, ওকে কোলে তুলে জরুরি হাসপাতালে নেওয়া দরকার। কান্নাকাটি করছি আর হেল্প হেল্প বলে জোরে জোরে চিল্লাচ্ছি। তখনই তাকিয়ে দেখি ভিড় ঠেলে একটা গাড়ি আসে, আমার কাছে এসে থামে। তাড়াতাড়ি রাফিকে গাড়িতে তুলি। আমি অবাক হই গাড়িটিকে দেখে। আরে এটা তো সেই গাড়িটা যেটা দিয়ে রুহি আপুর বাসায় গিয়েছিলাম। আর কিছু না ভেবে রাফিকে গাড়িতে তুলে সামনের দিকে এগোতে থাকি। পুলিশ বাহিনীর সাথে হাসিনার পোষা কুত্তা ছাত্রলীগ মিছিলের মাঝে স্টিম রোলার চালাচ্ছে। রাবার বুলেট আর স্টিয়ার গ্যাস অকাতরে ছড়ে যাচ্ছে। ছাত্ররা হঠাৎ আক্রমণের জন্য প্রস্তুত ছিল না। যে যার মতো ছত্রভঙ্গ হয়ে যায়, কেননা চারদিক থেকে বরিশাল ছাত্রলীগ আক্রমণ চালাচ্ছে। রাফি কি করবে বুঝতে পারছে না। সামনের দিকে পুলিশ গুলি ছুড়ে আসছে। পেছন দিয়ে ছাত্রলীগ বাহিনী হাতে অস্ত্র নিয়ে ছাত্রদের ধাওয়া করছে। আমার হাত পা কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। তখন একটা কার এসে আমার পাশে দাঁড়ায়। কারটা ঘোরাতে কে যেন একটানে গাড়ির ভেতরে ঢুকিয়ে দেয় আমাকে।
কিছু বুঝে উঠতে পারছি না। অনুভব করলাম কে যেন আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। মুখের ওপর লম্বা চুল অনুভব করতে মাথাটা উঠিয়ে দেখি রোদেলা। রোদেলা এখানে কি করছে? আমার ভয়ের তো মুখটা দেখে রোদেলা আর শক্ত করে তার বুকের মধ্যে জড়িয়ে ধরে, কপালে আলতো করে একটা কিস দেয়। আমি কিছু বলছি না, এমনিতেই ভয়ে কাঁপছি। রোদেলাকে জড়িয়ে ধরতে অনেক ভালো লাগছে, তাই আর কিছু বলতে পারেনি। রোদেলার ঠোঁট দুটি আমার মুখের দিকে এগিয়ে এনেছে। ঠোঁটের মধ্যে ছোঁয়া দিতে গাড়ি থেমে যায়। তাকে দেখি রুহি গাড়ি থামিয়ে দিয়ে রাগী চোখে আমাদের দিকে চেয়ে আছে। রুহি রেগে বলল, গাড়িতে আমি আছি, শরম করে না রোদেলা? আর বলতে না দিয়ে রোদেলা বলল, তোকে কি বলেছি আমাদের দিকে চেয়ে থাকতে? ইস রে বান্ধবী আমার, তোদের রোম্যান্সের জন্য কি হয়েছে পিছনে তাকিয়ে দেখ। আয়নার তোদের রোম্যান্সের জন্য পিছনের গাড়ি দেখতেই পাচ্ছে না, হারামি। আরে আমার গুলুমুলু বান্ধবী, রাখতে কাস না, নিজেকে ধরে রাখতে পারি না, সরি রে। তোর সরি তোর কাছেই রাখ, এমন একটু জড়িয়ে ধরা ছাড়া সুন্দর করে বসে থাক, তোদের জন্য গাড়ি ব্রেক ফেল করতে পারে। রুহির কথা শুনে রোদেলা তাকিয়ে দেখে আমাকে ছোট বাচ্চাদের মতো জড়িয়ে ধরে আছে, সাথে সাথে ছেড়ে দেয়। ইস কি লজ্জা, এটা আমি করেছিলাম। রোদে এখন কি ভাববে আমাকে? তোর কথাটা কি ভাববে? আমার প্রপার্টি আমি ধরবো না, কে ধরবে? বেশি কিছু বললে এমন জায়গায় দিব না। এটা কি বললাম? তাহলে তো ক্ষতি আমারই হবে। এমনিতেই আজকের ওর প্রতি রেগে আছি, আজকে ওকে না হিরো হওয়া বের করবো। কত বড় সাহস, মিছিলে এসে হিরোগিরি দেখায়। রোদেলা ছাড়া পেয়ে জোরে একটা নিঃশ্বাস ফেললাম। গুন্ডি যেভাবে আজকে আমাকে জড়িয়ে ধরেছে, নিশ্চিত বেনাটি কেড়ে উপরে পাঠিয়ে দিত। এভাবে থাকার কিছুক্ষণ পর রুহির বাসায় গিয়ে পৌঁছাই। ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিজের রুমে চলে আসলাম। কেউ কিছু বলছে না, আমিও কাউকে কিছু বলিনি। এমনিতেও মন খারাপ, প্লাস শরীর অনেক ক্লান্ত লাগছে, তাই সোজা ঘরে এসে ঘুমের দিশে তলিয়ে যায়। এদিকে রোদেলা আর রুহি একটা ঘরে ঢুকে ঘরটা ছোটোখাটো কয়েকটা ল্যাপটপ আর 3-4টা পিসি। রোদেলা ওর নিজের পিসিটা ওপেন করে। ডার্ক ওয়েবে ঢুকতেই ছোটোখাটো হ্যাকার থেকে শুরু করে বড় মাপের হ্যাকারগুলো রোদেলাকে মেসেজ করতে থাকে। হ্যালো, প্লিজ ডার্ক কুইন বলেন কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। রোদেলা হালকা মুচকি হাসি দেয়। ওরা ভালো করে জানে ডার্ক কুইনের রাগ কেমন। 1 বছর আগে সব হ্যাকারদের নাকানা চুগবানি খাইয়েছিল। ওর একটা ইনফরমেশন দিতে লেট করেছিল, তাই তারা আগে থেকে সাহায্য করার জন্য সদা প্রস্তুত থাকে। রোদেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোকেশনটা দিয়ে বলল এখানে ঘটে যাওয়া সব ঘটনাগুলোর ভিডিও পাঠাতে, তাও আবার 5 মিনিটের ভেতর। মেসেজটা পাওয়ার সাথে সাথে ডার্ক ওয়েবের হ্যাকারগুলো দ্রুত কাজে লেগে পড়ে। আগে আশেপাশের সিসিটিভিগুলো হ্যাক করেছে। অনেকে সিসিটিভি অ্যাক্সেস না পেয়ে বাংলাদেশের বঙ্গবন্ধু স্যাটেলাইট দিয়ে লোকেশন ট্র্যাক করেছে। যেভাবে হোক ভিডিওগুলো কালেক্ট করতেই হবে। 5 মিনিট পর রোদেলা দেখে ওর ল্যাপটপে একটা নোটিফিকেশন আসে। ও একটা মুচকি হাসি দিয়ে রুহিকে বলল, রুহি ভিডিওগুলোকে সুন্দর করে সাজা, আমি একটু জান্টুসটার কাছে যাই। এটা বলে রোদেলা রুহিকে আর কিছু বলতে না দিয়ে আমার রুমের দিকে আসে থাকে। এদিকে আমি আরামে ঘুমাচ্ছি। হঠাৎ ঘুমের মধ্যে অনুভব করে নাক বন্ধ হয়ে আসে, নিঃশ্বাসও আটকে যাচ্ছে। ধরপর করে বিছানা থেকে উঠে আসি। পাশে দেখি রোদেলা শয়তানি হাসি আসছে। বিরক্ত হয়ে বললাম, রোদেলা তোর কি কমন সেন্স নাই? আর একটু হলেই তো যেতাম, এইভাবে কেউ ঘুম থেকে তোলে? এই কুত্তা, চুপচাপ যেভাবে আছিস সেভাবে শুয়ে থাক। এটা বলে রোদেলা আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে উপরে চেপে বসে। এই কি করছিস, ছাড়। আমি খানিকটা লজ্জা পেয়ে পড়লাম। না ছাড়লে কি করবি শুনি? দেখ এটা কিন্তু ভালো না, দাঁড়া কোনটা ভালো আর কোনটা ভালো না বুঝিয়ে দিচ্ছি। এটা বলে রোদেলার গোলাপি ঠোঁট দুটি আমার মুখের দিকে এগিয়ে আসতে থাকে। আমি কিছু বলার আগেই পাক্কা 10 মিনিট লিপ কিস, এর নামে টর্নেডো চলে আমার ওপর দিয়ে। কোনো মতে একদরে ওয়াশরুমে চলে আসি। নিজের কাছেই লজ্জা লাগছে। এতদিন শুধু রোদেলা আমাকে জড়িয়ে ধরতো, আর আজকে ডাইরেক্ট লিপ কিস। একটা ঘোরের মধ্যে যেন আছি। রোদেলা ওয়াশরুমের দরজা ধাক্কাচ্ছে আর বলছে, কুত্তা বিলাই বদমাস, এভাবেই তোকে শাস্তি দেবো যদি আর মিছিলে যাস। কিছু বলছি না। আপন মনে গালে আর ঠোঁটে লিপ কিসের দাগ পানি দিয়ে মুছে যাচ্ছি। কেমন জানি আমার কাছে ওয়াক ওয়াক লাগছে। প্রথম লিপ কিস তো, তাই কেমন জানি লাগছে।
আমি না চাইতেও ওয়াক শব্দটা মুখ দিয়ে বের হয়ে যায়। ওয়াক ওয়াক শব্দ শুনে রোদেলা তো রেগে আগুন, রাগে বলতে থাকে, কুত্তা, আমার কিস তোর কাছে ওয়াক ওয়াক লাগে তাই না? একবার দরজা খুল, আমি বলছি। এটা বলে দরজার মধ্যে জোরে থাপড়াতে থাকে। দরজা যেন কবজা ছেড়ে পড়ে যাবে। আমি ভয় পেয়ে দরজাটা খুলে দিই। যেই না বের হতে যাব অমনি রোদেলা আমাকে আছা মতো জড়িয়ে ধরেছে, যেন ছাড়াতেই পারি না। আমার মুখটা চেপে ধরে রেখেছে। আমি শুধু করছি। রোদেলা মুখটা আবারও আমার মুখের কাছে নিয়ে মুখটা হালকা ফাঁক করে নিজের ঠোঁটগুলো আমার মুখের মধ্যে ভিতর ঢুকিয়ে দেয়। মুখটা এই কথার সাথে করে মুখটা একসাথে করে খানিকটা চেপে থাকে ঢুকে না বলি। তারপর মুখটা হাত দিয়ে মিশিয়ে দেয়, যেন আমি করে বাধ্য হয়ে রোদেলার করলাম। তো রোদেলা এবার আমাকে ছেড়ে মুখে হাত দিয়ে বলল, তোর সাহস কত? আমার রোম্যান্সকে তুই ওয়াক ওয়াক বলিস? বিয়ের পরে আরো তুফান উঠবে রোম্যান্সের। একটু উল্টাপাল্টা কাজ করলে না। এটা বলে রোদেলা আমার ঠোঁটে নিজের ঠোঁটটা দিয়ে হালকা ছুঁয়ে দেয়। কিছুক্ষণ লিপ কিস করে ছেড়ে দিয়ে এক ঠোঁটে এক ধরে ওয়াশরুমের বাইরে চলে আসি। আমি যেন অন্য দুনিয়ায় হারিয়ে গেছি। মাথায় কিছুই কাজ করছে না। এভাবে কেউ রোম্যান্স করে নাকি? থুতু জোর করে গায়ে দেয়। এই গুন্ডি তো আমাকে রোম্যান্সের নামে মার্ডার করে ফেলবে। এভাবে কয়েকদিন রুহি আপুর বাসাতেই থেকেছি। আর সাথে রোদেলার রোম্যান্সের নামে ঘূর্ণিঝড়। সারা দেশ এখন উত্তাল জনসমুদ্রে ভাসছে, কেননা মাফিয়া শেখ হাসিনার 15ই জুলাইয়ের কর্মকাণ্ডগুলো কে যেন ভিডিও করে সারা দেশে ছড়িয়ে দিয়েছে। দেশের ছাত্র জনতা থেকে শুরু করে জনগণ পর্যন্ত মিছিলে নেমেছে। দেশের প্রতিটি শিক্ষাঙ্গনে স্বৈরাচার শাসনের বিরুদ্ধে প্রতিবাদ যেন দাবানলের মতো জেগে ওঠে। খুনি শেখ হাসিনা সরকার নানা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েও ছাত্র জনতা আর দেশের আমজনতাকে দমিয়ে রাখতে পারছে না। একের পর এক প্ল্যান করে যাচ্ছে কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়। হঠাৎ এমন একটা ভয়ানক পরিকল্পনা করে বাংলার মানুষ কখনো ভাবতেও পারেনি। দেশের নেটওয়ার্কটা বন্ধ করে হাজারো জীবনের বিনিময়ে রক্ত দিয়ে রাজত্ব টিকিয়ে রাখার চিন্তা করে। কেননা কিছু মিডিয়াগুলোই সরকার নৃশংসার কার্যকলাপগুলো যেমন যমুনা টিভি, সাইবার 71 জনগণের সামনে প্রকাশ করে দেয়। শুধু সরকারের পোষা কয়েকটা হলুদ মিডিয়া যেমন সময় টিভি, 71 নিউজ সহ আরও কিছু নামধারী পত্রিকাগুলো বাদে নেটওয়ার্ক জ্যাম করে খুনি হাসিনা মিশন শুরু করে, যাতে খুন করে দিল কেউ যেন না জানতে পারে। আজকে ঢাবিতে স্বৈরাচার পতনের মিছিল চলছে। আমিও মিছিলে চলে আসি। রোদেলার চোখ ফাঁকি দিয়ে আসতে হয়েছে, কেননা এই 3 দিনে রোদেলা আমাকে চোখের আড়াল হতে দেননি। শৃঙ্খলভাবেই মিছিল হচ্ছে। খরা দুপুরে জ্বলন্ত রোদে ছাত্ররা মিছিল করছে, ঘাম বেয়ে মাটিতে পড়ছে। ক্লান্তির শেষ রোদের তাপদাহে ছাত্রীর মিছিল থেকে বিরত রাখতে পারেনি। ওরা থেমে যায়নি। কষ্টকর দুপুরে কড়া রোদে সবার চোখে একটাই স্বপ্ন, তারা তাদের ন্যায্য অধিকার ফিরে আনতে চায়। ভাইদের হত্যার বিচার চায়। জালেমের কবল থেকে আজ মানুষ মুক্তি চায়। অবিরত মিছিল চলতে থাকে। থামার যেন নামই নেই। পানি পিপাসায় কেউ কাতর হয়ে পড়েছে। সামান্য তৃষ্ণা মেটানোর জন্য কেউ আবার সবার মাঝে পানি বিতরণ করছে। দেখতে পাই আমাদের ডিপার্টমেন্টের বড় ভাই মুগ্ধ গলায় পানির বোতল ঝুলিয়ে বলছে, পানি লাগবে? পানি? কারো পানি লাগবে? আমার মুখে না চাইতো এক ঝলক মুচকি হাসি ফুটে ওঠে। আমি মুগ্ধ ভাইকে ভালো করে চিনি। 1 বছর আগে আমাকে ভর্তির ব্যাপারে সাহায্য করেছিল। সিনিয়র হিসেবে ছোট ভাইদের অনেক স্নেহ করে। আমি মুগ্ধ ভাইয়ের কাছে যাই। মুগ্ধ আমাকে দেখে হালকা একটু হাসি দিয়ে 1 বোতল পানি এগিয়ে দেয়। মুগ্ধ ভাইও আমার সাথে একটা ক্যাম্পাসে বসে অনেক আড্ডা দিয়েছি, তাই হয়তো আমাকে ভালো করে চিনতে পেরেছে। এভাবে কিছুক্ষণ মিছিল চলার পর হঠাৎ করে পুলিশের আক্রমণ হয়। পুলিশ লাঠিচার্জ করে। ছাত্ররা আত্মরক্ষার জন্য ঢিল ছুড়ছে, যেন এক রণক্ষেত্র পরিণত হয়ে গেছে। আজকে আমার কোনো ভয় লাগছে না। আজকে সাহস নিয়ে সামনের দিকে এগোচ্ছি। অন্যদিনের মতো ভয় আমাকে তাড়না দিচ্ছে না। স্বাধীনতার এক মন্ত্রযুক্ত বাণী আমাকে চিরমুক্তির রাস্তা দেখাচ্ছে। আমার মনে হচ্ছে আমি নিজের ভেতর নেই। লাখো মানুষের মুক্তির আশা নিয়ে আমিও প্রাণপণে শহীদ আবু সাইদের একটা ছবি নিয়ে অকুত ভয়ে সামনের দিকে চলেছি।
কোনো ভয় নেই। হঠাৎ আহ বলে একটা চিৎকার শুনতে পেলাম। তাকে দেখে মুগ্ধ ভাই নিচে পড়ে যাচ্ছে। এক ধরে মুগ্ধ ভাইয়ের কাছে গিয়ে আজ আমার চোখ দিয়ে পানি পড়ছে না, মুক্তির এক মহানন্দ যেন উপভোগ করতে থাকি। নিজের কাছে কিঞ্চিত খারাপ লাগলো। মুগ্ধ ভাইয়ের জায়গায় যদি আমি হতাম তাহলে নিজেকে গর্বিত মনে করতে পারতাম। বাংলার কোটি কোটি মানুষের সন্তান হয়ে আজীবন হয়তো চির সবুজ শ্যামলী মাতৃভূমিতে এক সবুজ পাখি হয়ে অমর হয়ে থাকতাম। হয়তো কোনোদিন দেশের মানুষের হৃদয় থেকে হারিয়ে যেতাম না। শত মায়ের সন্তান হয়ে বেঁচে থাকতাম চিরকাল এই বাংলার মাটিতে। আরও কয়েকজন আশেপাশে জমা হয়। এক রিক্সাওয়ালা চাচা এগিয়ে আসে মুগ্ধ ভাইকে হাসপাতালে নিতে। নিজের মৃত্যুকে তুচ্ছ করে চাচাও চলে আসলেন। হয়তো ভেবেছেন তার আরও একটা ছেলে জালেমের হাতে নিহত হয়ে যাচ্ছে। মুগ্ধ ভাইয়ের রক্তে আমার সাদা সাতটা রঞ্জিত হয়ে যায়। আজ আর আমার রক্ত দেখে মাথা ঘোরাচ্ছে না। রিক্সাওয়ালা চাচা মুগ্ধ ভাইকে রিক্সায় তুলে সামনের দিকে যেতে থাকে। আমিও সেখান থেকে উঠে পড়ি। আমাদের ভাইদের দিকে যেতে থাকে। কিছু দূর যেতেই আমার মাথায় যেন কি এসে আঘাত লাগে। শক্ত লাঠির মতো হবে জিনিসটা। মাথাটা ঘুরতে থাকে। চোখ দুটি আপনা আপনি বন্ধ হয়ে যায়। থপাস করে মাটিতে গান হারিয়ে লুটিয়ে পড়ি। আস্তে আস্তে দুপুর ঘনিয়ে বিকেল ঘনিয়ে সন্ধ্যা নেমে যাচ্ছে। বাসায় ফেরার কোনো নাম নেই। রোদেলার মাথায় হাজারো চিন্তার ভাঁজ। কিছু হয়ে গেল না তো আবার? একটা ফোন করাও যাচ্ছে না, নেটওয়ার্ক অফ। রোদেলার মন কিছুতেই শান্ত হচ্ছে না। গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ে ঢাবের দিকে। ঢাবের পরিবেশ শান্ত, তার মানে মিছিল শেষ হয়ে গেছে। তাহলে রুদ্র কোথায় গেল? ওর কিছু হয়ে গেল না তো আবার? রোদেলা পাগলের মতো আমাকে ডাকতে থাকে। কোথাও আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রোদেলার কান্না করতে থাকে, এই বুঝি আমাকে হারিয়ে ফেলছে। রোদেলা চিৎকার শুনে আশেপাশের কয়েকজন ছুটে আসে থাকে। রুহি রোদেলাকে কোনো মতে সামনে নিয়ে গাড়িতে উঠিয়ে বাড়ি আসে। দেখ, এভাবে কান্না করলে কি রুদ্রকে পেয়ে যাবি? রুহির কথা শুনে রোদেলা বলতে থাকে, ও কোথায় গেল? ওকে তো আমি তো ওকে ছাড়া বাঁচতে পারবো না। ওর কিছু হয়ে গেলে না না, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ তুই কান্না থামা। তুই নিজেই তো একজন সাইবার স্পেশালিস্ট, তাহলে কেন রুদ্রকে খুঁজে বের করতে পারবি না? চল, ডার্ক ওয়েবে একমাত্র ডার্ক ওয়েবেই সমাধান দিবে। রুহির কথা শুনে রোদেলা একটু শান্ত হয়। তাড়াতাড়ি রুমে ঢুকে ল্যাপটপটা ওপেন করে ডার্ক ওয়েবে ঢুকতে যাবে, বাট ঢুকতে পারছে না। রোদেলা অবাক, বারবার চেষ্টা করছে কিন্তু নেটওয়ার্ক এরর দেখাচ্ছে। তখন রুহি বলল, আরে ভুলে গেলি নাকি বাংলাদেশের নেটওয়ার্ক বন্ধ? কি? না, রুদ্র কোথায় তুই? আমি কিভাবে তোকে ছাড়া বের করবো? রোদেলা আবার পাগলামি শুরু করে দেয়। রুহি কী করবে বুঝতে পারছে না। হঠাৎ ওর মাথায় একটা বুদ্ধি আসে। রোদেলাকে তাড়াতাড়ি শান্ত করে প্লেনের কথা বলে। আর চিন্তা না করে রোদেলার রুহি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পর একটা বাড়ির সামনে এসে থামে। লাইট দিয়ে আলোকিত করা স্পষ্ট নামটা দেখতে পায়, পলক ভিলা। ইন্টারনেট মন্ত্রী পলক স্যার। গেটের কাছে আসতেই দারোয়ান আটকে দেয়। ব্যাগ থেকে একটা ছবি দেখায়। সাথে সাথে দারোয়ানগুলো সেলুট দিয়ে ভেতরে ঢুকতে দেয়। আশেপাশে ভালোই সিকিউরিটি লাগিয়েছে পলক বাবু। একজনের কাছ থেকে পলক স্যারের রুমটা জেনে নেই। রুমে কলিং বেল দিতেই পলকবাবু দরজা খুলে দেয়। সামনে দুইটা সুন্দরীকে দেখে পলকবাবুর হোশ উড়ে যায়। কিছু চিন্তা না করেই ভেতরে ঢুকতে দেয়। রোদেলা অনুমতি নিয়ে ওয়াশরুমে চলে যায়। এই সুযোগে রুহি নেশা করে পলক স্যারের দিকে আস্তে আস্তে বলল, স্যার, আপনি না হেপি কিউট, মন চাইছে একটা চুমু খেতে। এটা বলে পলকবাবুর দিকে এগিয়ে যেতে থাকে। পলক স্যার খুশিতে পাগল হয়ে যাচ্ছে। এ দেখে এই মেঘ না চাইতেই জল। রুহি পলকবাবুর কাছে যায়। যেই পলক রুহি শরীরে হাত দিবে তার আগে রুহি রুমালটা পলকের মুখে চেপে ধরে। জায়গাতেই পলক অজ্ঞান হয়ে পড়ে যায়। রোদেলা তাড়াতাড়ি ওয়াশরুম থেকে বের হয়ে আসে। তারপর পলক স্যারের রুম থেকে দরকারি কাগজ আর একটা পার্সোনাল ল্যাপটপ নিয়ে বেরিয়ে আসে। সোজা বাংলাদেশের নেটওয়ার্ক মন্ত্রণালয়ের দিকে আসে। দরজায় বায়োমেট্রিক লক, পাসওয়ার্ড দিতেই খুলে যায়। জাস্ট কাগজ পড়ে পড়ে সামনে এগোচ্ছে। সারা দেশের নেটওয়ার্ক কানেকশন এখানে। সুইচটা নিচে নামাতেই সারা দেশে আবার নেটওয়ার্ক ফিরে আসে। রোদেলা সেখান থেকে ডার্ক ওয়েবে ঢুকে কয়েকজন হ্যাকারকে বলল, বাংলাদেশের পুরো নেটওয়ার্ক যেন আমার কবজায় থাকে। যেন এটার অ্যাক্সেস শুধু রোদেলা দিতে পারে। কয়েক মিনিটের ভেতর পুরো ডার্ক ওয়েবের কয়েকটা টিম রোদেলার কথা মতো বাংলাদেশের নেটওয়ার্ক হ্যাক করে ফেলে। এখন আর সুইচ দিলে বা না দিলে কিছুই যায় আসবে না। পুরো সিস্টেম এখন রোদেলার হাতে। এবার নিশ্চিন্তে
রোদেলা আর রুহি বাড়ি ফিরে আসে। এভাবে প্রায় রাত 1টা বেজে যায়। বাসায় এসে আবার আমার নাম্বার ট্যাগ করে। রুহি বাসা থেকে সেখানে যেতে প্রায় সকাল হয়ে যাবে। আচ্ছা রোদেলা, এখন ঘুমিয়ে যা, সকালেই রওনা দিবনি। না রে রুহি, আমি এখনই যাচ্ছি, সমস্যা নেই, তোর আসার দরকার নেই, আমি চলে আসছি। এটা বলে রোদেলা বাড়ির বাইরে এসে পড়ে। গাড়িতে ওঠে যেই না চালু দেবে তখন রুহি এসে সামনে দাঁড়ায়। কিছু না বলে রুহি ও রোদেলার গাড়িতে উঠে পড়ে। কি ভাবলি তুই একাই চলে যাবি আর আমি বসে থাকবো? রুহির কথা শুনে রোদেলা কান্না করে বলতে থাকে, প্লিজ বিশ্বাস কর, রুদ্র চিন্তায় আমি পাগল হয়ে যাচ্ছি, ওকে না পেলে আমি মরে যাব। চুপ, মরে যাবি? বন্ধ কর এসব ফালতু কথা, তাড়াতাড়ি চল, সামনে গিয়ে প্রস্তুতি নিতে হবে। এটা বলে রোদেলা আর রুহি সামনের দিকে চলতে থাকে। ভোরের আলো ফোটার সাথে সাথে আমারও চোখ খোলে। চেয়ে দেখি একটা অন্ধকার রুম, আশেপাশে ছোট ছোট কোঠরি, সবগুলোতে মানুষে পরিপূর্ণ। মনে মনে ভাবতে থাকি এখানে কিভাবে আসলাম, কি হয়েছিল। তখন মাথার পেছনে হালকা ব্যথা অনুভব হয়। পেছনে হাত দিতেই কাল বিকেলের কথা মনে পড়ে যায়। তার মানে কেউ আমাকে গুম করেছে। সাথে আরও ছাত্রদের দেখতে পাই। সবাইকে তাহলে মেরে ফেলার জন্য এখানে আনা হয়েছে। জোরে জোরে হেল্প কেউ আছেন বলে একটা জোরে চিৎকার দেয়। আমার চিৎকার শুনে সাথে থাকা ছাত্রগুলোও জেগে ওঠে। সবাই কান্না করতে থাকে। তখনই দরজা ঠেলে কয়েকজন লোক ভেতরে প্রবেশ করে। একজনকে দেখে সবাই অবাক, এসিপি হারুন। তার মানে আমাদের এসিপি হারুনের আয়নাঘরে আনা হয়েছে মেরে ফেলার জন্য। কোনো শব্দ না করেই এসিপি হারুন তার লোকদের অর্ডার করে এদের মেরে ফেলার জন্য। 5 জন তরোয়ালধারী লোক বড় তোড়াল নিয়ে আমাদেরকে এগিয়ে আসে মারার জন্য। যে না আঘাত করতে যাবে তখনই দরজার পেছনে কিছু ভাঙার শব্দ হয়। সবাই পেছনে ফিরে তাকায়। 2টা বুলেট এসে 2 জনের হাতে লাগে। আহা শব্দ করে 2 জন লোক নিচে পড়ে যায়। সবার চোখ কপালে। একে একে 4টা বুলেট এসে লাগে বাকি 4 জনের হাতে পায়ে। এসিপি হারুন জোরে চিৎকার দিয়ে বলে, এই কে তোরা? তখন দুটো ছায়া দেখা যায় ঘরে। দুজনেই রেনকোট পরা, মুখে কালো একটা মুখোশ। একজন এসে জুতা দিয়ে এসিপি হারুনের মুখে লাথি মারে, বাকিগুলা ব্যথায় কাতরাচ্ছে। একজন এসে আমাকে জড়িয়ে ধরে পেছনে হাত বাঁধা খুলে দেয়। আস্তে আস্তে সবার পেছন থেকে হাত বাঁধা খুলে মুক্ত করে আয়নাঘরের বাইরে আনে। সবাই বাইরে গিয়ে দেখে 2টা গাড়ি রাখা। একজন এসে আমাকে নিয়ে একটা গাড়ির ভেতরে ঢোকে। বাকি সবাইকে অন্য গাড়ি দিয়ে চলে যেতে বলে। সবাই ঢাবির ক্যাম্পাসে নামিয়ে দেওয়া হবে। আমি অবাকের পর অবাক হচ্ছি, কে এই আগন্তুক? আমাকে আলাদা কেন এনেছে? গাড়িতে উঠে অবাক হই। আগন্তুকটা নিজের শরীরে রেনকোট খুলতেই অবাক হয়ে বললাম, রোদেলা তুই? রোদেলা কিছু বলছে না, আপন মনে গাড়ি চালাচ্ছে। মনে মনে ভাবি, ও আমার সাথে কথা বলছে না কেন? কি রোদেলা? ও তো গ্রামের রোদেলা না। কখনো ভাবিনি আমার চাচাতো বোন রোদেলা এত ভয়ানক হবে। কি রোদেলা? মাথায় কিছুই ঢুকছে না। আমার কিছু বললাম না। অনেকক্ষণ পর রুহি বাসায় এসে পৌঁছালাম আমরা। রোদেলা কিছু না বলেই ঘরে ঢুকে পড়ে। আমি কিছু বললাম না। মনে মনে ভাবতেছি রোদেলা আমার সাথে কথা বলছে না। ও তো ভালো করে জানে ও ছাড়া আমার জীবন অচল। মনে মনে কষ্ট পেতে লাগলাম। আমি রোদেলার পেছন পেছন ঘরে চলে আসি। রোদেলার সামনে বসে হাত দিয়ে রোদেলার থুতনিতে হালকা ওপরে তুলে পড়লাম, এই রোদেলা তোর কি হয়েছে? আমার সাথে কথা বলছিস না কেন? রোদেলা কিছু না বলে কান্না করতে থাকে। আমি আর সহ্য করতে পারিনি। রোদেলাকে জড়িয়ে ধরে বল, প্লিজ রোদেলা, কি হয়েছে তোর? আমার কথা শুনে রোদেলা আমাকে টাকা দিয়ে চালিয়ে দেয়। খবরদার, তুই আমাকে একদম ধরবি না। আমি তোর কে? আমাকে কষ্ট দিতেই তো অনেক মজা পাস, তাই না? যা পিছলে যা, আমি তোর কে? আমি এখন ভালো করে বুঝতে পারছি রোদেলা কেন রাগ করেছে। আবার রোদেলাকে জড়িয়ে ধরতে যাই, রোদেলার আগে ধাক্কা দিয়ে ধরে সরিয়ে দেয়। যতবার কাছে যাচ্ছি ততবারই রোদেলা আমাকে দৌড়ে সরিয়ে দিচ্ছে। এবার ঝাপটে জড়িয়ে ধরি রোদেলাকে, যেন ছড়তে না পারে। শক্ত করে বগির সাথে মিশিয়ে কানে কানে বলি, প্লিজ এবারের মতো মাফ করে দে, প্রমিস করছি আর মিছিলে যাব না। তোর অবহেলাগুলো আমাকে খুব কষ্ট দিয়েছে। সত্যি বলছিস তো? তোর মাথা ছুঁয়ে বলছি, এবার তো একটু হাস। কষ্ট দিয়ে বলছিস হাসতে? কুত্তা, তোকে তো। বলে আমাকে সোফার উপর ফেলে দিয়ে কিল ঘষি দিতে থাকে। বল, কেমন লাগে এখন? আমাকে তো কষ্ট দিয়ে তোর খুব ভালো লাগে, তাই না? ও মা গো, ইস আমার তলপেট গেল রে।
এই চুপ চুপ, ছাগলের মতো ম্যামা করছিস কেন? বলেই রোদেলা আমার ঠোঁট দুটির উপর ঝাঁপিয়ে পড়বে। তখনই এই আস্তে, আমি কিন্তু চলে আসছি। রোহি কণ্ঠ শুনে রোদেলা তাড়াতাড়ি আমার ওপর থেকে উঠে পড়ে। হারামি, আসার টাইমও পেলি না, হিংস্র ফিলিংসটাকে একদম শেষ করে দিলি। তখন রোহি বলল, রাখ তোর ফিলিংস, আগে দেখবি তো তোর পিচিটা বেঁচে আছে নাকি। সেই কখন থেকে কিছু খায়নি, আর তুই বেচারা কি? কি? আমি তো ভুলেই গেলাম। এইটা বলে রোদেলা ফ্রিজের দিকে দৌড় দেয় খাবার আনতে। সেদিন এখানেই কাটায়। পরের দিন রোদেলা আমাকে নিয়ে গ্রামের দিকে রওনা দেয়। রোদেলার একদিনেও ওখানে থাকতে চায় না। কি জানি কখনই কুত্তাটা চোখ ফাঁকি দিয়ে আবার মিছিলে চলে যায়। বাড়িতে আসার পর একই কান্না মায়ের। আমিও মাকে জড়িয়ে ধরে হামা করে কান্না করে দিই। কয়েকদিন কেটে যায় গ্রামে। এখন পরিস্থিতি শান্ত না হলে আর শহরে ফিরে যাব না। গ্রামে থেকেই নিজের জমি চাষ করছি। এখন থেকে নিজের জমি নিজেই চাষ করব, নিজেই ফসল ফলাবো। 1 একর জমির মধ্যে বিভিন্ন ধরনের সবজি, লাল শাক থেকে শুরু করে লাউ, টমেটো, শসা, মোটামুটি অনেক জাতের সবজি চাষ শুরু করেছি। এখন আমি পাক্কা কৃষক। মাথায় গামছা বাঁধা, পরনে লুঙ্গি, কাঁধে কোদাল। কি বলবে, সেই অনার্সে পড়া ছেলে এখন গ্রামের সফল কৃষক। আমি শিক্ষিত হওয়ায় বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ শুরু করেছি, যার ফলে অল্প দিনে সফলতার মুখ দেখতে পাই। প্রচুর পরিমাণে ফসল উৎপাদন শুরু হয়। গ্রামের জন্য কৃষকরা আমার সফলতা দেখে পঞ্চমুখ। এখন থেকে আমার দেখানো পন্থা অনুসারে অন্য কৃষকরাও সফল চাষ শুরু করে। পুরো গ্রাম আমার প্রশংসায় ভাসে। আমি নিজেও বুঝতে পারি আমার আগে থেকে এই উদ্যোগ নেওয়া দরকার ছিল। শুধু পড়ালেখা আমাদের সফলতা দিতে পারবে না, উদ্যোগটা হয় দরকার। আমার ভুল ধারণা এতদিনে ভেঙে যায়। পড়ালেখা মানুষকে চাকরি দেয় না, যদি দিত তাহলে প্রতি বছর লাখ লাখ শিক্ষিত কেন বেকার থাকতো। তাই আমাদের নিজে কিছু করা দরকার। গ্রামের মানুষদের কাছে এখন আমি একটা অনুপ্রেরণার প্রতীক হয়ে দাঁড়িয়েছি। দেখতে দেখতে অনেকটা দিন কেটে যায়। সারা দেশে খুনি হাসিনার কর্মকাণ্ড সব ফাঁস হয়ে যায়। মানুষজন এখন ভয় না পেয়ে রাস্তায় নেমে পড়ে। বহু সাধনার পর অবশেষে বাংলার বুকে আবার ৭১ নেয় স্বাধীনতার সূর্য জাগ্রত হয়। ৫ জুলাই খুনি হাসিনার বঙ্গভবন থেকে পালানোর মাধ্যমে দেশ স্বৈরশাসন মুক্ত একটা স্বাধীন দেশ হিসেবে পরিচিত লাভ করে। যেই স্বাধীনতার পেছনে আছে হাজার মানুষের তাজা প্রাণ, হাজার হাজার মানুষের ত্যাগ, যা বাংলার ইতিহাস থেকে কখনো মুছবে না। সারা দেশ যেন আনন্দে ছেয়ে গেছে। আমার ফুলপাহাড়ি গ্রামেও ৫ তারিখ একটা উৎসব উদযাপন হয়। এই স্বাধীনতা উপলক্ষে শহীদ ভাইদের স্মরণে গ্রামে একটা বিরাট স্থাপনা নির্মাণ করা হয়, যেন প্রতি বছর গ্রামটা সেই স্মরণীয় ৫ জুলাই গর্ব, আনন্দ ও উদযাপনার আলোতে আলোকিত হয়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। স্বাধীন দেশের সবাই মুক্ত নিঃশ্বাস নিতে পারছে। আজ সকালে শশা ক্ষেত থেকে শশা সংগ্রহ করেছি। বিকালবেলায় বাজারে নিয়ে পাইকারি বিক্রি করব। হঠাৎ দেখতে পাই রোদেলা আসে সকালে নাস্তা নিয়ে। কে বলবে সে ভার্সিটির ছাত্রী রোদেলা, শাড়ি পরা, দেখতে পাক্কা গ্রামের কিষানির মতো। উফ, কি কিউট লাগছে শাড়ি পরা কিষানি রোদেলাকে দেখে। আমি একদিনে চেয়ে আছি কারো তুড়ি বাজানোতে হোশ ফিরে আসে আমার। এই যে কৃষক মশাই, এরকম হাবলার মতো তাকিয়ে কি দেখছেন? না মানে তোকে তো শীল আছে। কেন, এতদিন কি আমি দেখতে খারাপ ছিলাম নাকি? আরে তা না, এখন তোকে কৃষক রৌদ্রের বউ কিষানি রোদেলার মতো লাগছে। ইস বউ, তোমাকে একটা। এই চুপ করতা, আমাকে লজ্জা লাগছে না? আরে বউ, লজ্জা পেলে হবে, এদিকে তাকাও। এটা বলে মোবাইল বের করে একটা সেলফি তুলি। ফেসবুকে আমার কিষানি ক্যাপশন লিখে পোস্ট দিই। ফলোয়ার্সদের কমেন্ট এসেছে, সুন্দর জুটি, রোমান্টিক কৃষক কিষানি, ভাই হেব্বি সুন্দর আপনাদের জুটি, কিউট কাপল, আরও কত কি। তারপর রৌদ্র হাত ধুয়ে ঘাসের উপর বসে রোদেলা টিফিন বাটি খুলে আমাকে নিজ হাতে খাইয়ে দিয়েছে। আমি চেয়ে দেখি রোদেলা মুখটা গোমরা করে বসে আছে। কী রে, তোর কি হলো আবার? মন খারাপ করছিস কেন? কেন করেছি যদি বুঝতি তাহলে এখনো মন খারাপ থাকতো না। খুলে বাবালে, তাই নাকি? এটা বলে এক লোকমা রোদেলার সামনে ধরে বলে, নে হা কর, তুই তো আবার ভাগ না বসালে মজা পাস না। রোদেলা খেতে খেতে বলল, তো সব কিছুতেই ভাগ বসাবো, কোনো কিছুই আমাকে না দিয়ে খাইতে পারবি না, জোর করে খেয়ে নেব। হয়েছে, খাওয়ার সময় হলে খেয়ে নিবি,
এখন তাড়াতাড়ি আমাকে খাইয়ে দে। খাওয়া শেষ হওয়ার পর রোদেলা শাড়ির আঁচল দিয়ে আমার মুখটা মুছে দেয়। আচ্ছা, এবার তাহলে বাড়ি যা রোদেলা। আগে পাওনাটা দিয়ে দে, তারপরে বাড়ি যাব। হুম হুম। গুনে গুনে 2টা পাপ্পি দিলাম রোদেলার গালে। হয়েছে, এবার মানে মানে কেটে পড়ে এখান থেকে। তা তো হবে না কৃষক মশাই, আমারটা তো দিয়ে যাই। বলে রোদেলা আমার ঠোঁটের উপর ঝাঁপিয়ে পড়ে। পাকা 2 মিনিট লিপ কিস দিয়ে এক ধরে বাড়ি থেকে চলে যায়। এভাবে রোদেলার সাথে দুষ্টুমি করে ভালোই দিন কাটতে থাকে। হঠাৎ একদিন ঝামেলা বেড়ে যায়। আমার আর রোদেলার ভালোবাসার ব্যাপারটা শুধু আমার মা রাহেলা বেগম আর রোদেলার মা জানেন। চেয়ারম্যান মানিক মিয়া, মানে রোদেলার বাবার নাম মানিক মিয়া, এই ব্যাপারে কিছুই জানেন না। ওনার বন্ধু ছেলের সাথে নাকি রোদেলার বিয়ে ঠিক করে রেখেছেন, আজ দেখতে আসবে। আজকে নাকি বিয়ের তারিখ ঠিক করে ফেলবেন। রোদেলা এটা শুনে পাগলামি শুরু করে দেয়। রাজিয়া বানো রোদেলার মা রোদেলাকে বোঝাচ্ছে, মান সম্মানের প্রশ্ন এখন। তোর বাবা কিভাবে কি করবে এখন সেটা সেই ভালো জানে। আচ্ছা, তুই এখন রুদ্রের সাথে কথা বলে দেখ। রোদেলা মায়ের কথা শুনে এক দৌড় দেয়। কষতে কষতে দেখে আমি আপন মনে পুকুর থেকে বসে দিয়ে মাছ ধরছি। রোদেলার রাগ উঠে গেল। কুত্তাটার কোনো চিন্তা নেই, আরামসে মাছ ধরছে। আমার যে বিয়ে হয়ে যাচ্ছে সেদিকে কোনো খেয়ালই নেই। রোদের সামনে গিয়ে বড়শিটা দৌড়ে ফেলে দিয়ে আমার দিকে রাগীভাবে তাকায়। কি রে, কি হয়েছে? টেনশনে চাপ নিয়ে কথাটা বললাম। কি হয়েছে মানে? তুই কিছু শুনিস না? চাচা যা বলেছে মেনে নে, সবার শুনে ভালো হবে। আমার কথা শুনে রোদেলার কলিজা মোচড় দিয়ে ওঠে, জায়গাতেই কান্না করে দেয়। মেনে নেব মানে? আমি তোকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। দেখ রোদেলা, বোঝার চেষ্টা কর। কি বুঝবো আমি? তুই যদি আমাকে ভালোবাসতি আজকে এটা শোনাতে হতো না। দোষ আমারই, তোর মতো উগান্ডার বাচ্চা ছাগল গাদাকে ভালোবেসে যা করার আমাকেই করতে হবে। এটা বলেই রোদেলা চলে যেতে থাকে। কিছু যাওয়ার পর আবার আমার দিকে আসে। আমি ভাবছি কি হলো, এমন হিংস্রভাবে আমার দিকে এগিয়ে আসে কেন? ওই টিসুম একটা ঘুষির শব্দ হয়। আমি ভাবছি কী রে, ঘুষির শব্দ হলো কোথায়? নিচে তাকিয়ে দেখি নিজের তল পেটে। চিৎকার দেওয়ার আগে টাস টিসুম টাসুম রোদেলা আমাকে ইচ্ছা মতো কিল ঘুষি দিয়েছে। ও মা গো, আম্মু তুমি কই গেলা? গড্ডিটা আমার আড্ডি গুড্ডি ভেঙে দিয়েছে। এক কুত্তা চুপ। এখন হালকা দিলাম, বাসর ঘরে তোর খবর আছে। এটা বলে রোদেলা হনহন করে চলে যায়। আমি ভাবছি এই গন্ডিটা 3 দিন ডাকাতি হয়ে যাচ্ছে। যাই হোক, গন্ডিটা বলেছে কিছু একটা করবে, তাহলে নিশ্চিতে থাকা যায়। ছেলেপক্ষ আসলো। রোদেলাকে এক দেখাতেই পছন্দ হয়ে যায়। মানিক মেয়ে হেব্বি খুশি। কালকে ছোটোখাটো একটা অনুষ্ঠান করে বিয়ের কাজ ফাইনাল হবে। ছেলে জার্মানি থাকে, আদের সময় নেই, তাই কালকে বিয়েটা হয়ে যাবে। রোদেলাও বিয়েতেও রাজি হয়ে যায়। ও কোনো গোলমাল করো না, সুন্দর করেই হ্যাঁ বলে দেয়। আমি তো অবাক। রোদেলা হাসি খুশি মুখে বিয়েতে রাজি হয়ে যায়। তার মানে রোদেলা বিয়েতে রাজি। আমার টেনশন বাড়তে লাগলো। হয়তো আর কিছু করার নেই, তাও রোদেলার কথায় আশা ছাড়তে পারছি না। রোদেলা আমাকে এইভাবে ভুলে যাবে প্রশ্নই আসে না। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। আমি মনমরা হয়ে আছি, আর আমার মা আমার অবস্থা দেখে মুচকি মুচকি হাসেন। বোকা, তোর রোদেলা তোকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে এটা ভাবলি কি করে? বিয়ের সব কাজ শেষ, এখন শুধু বর আসলে বিয়েটা সম্পন্ন হবে। আস্তে আস্তে বিকেল গনিয়ে সন্ধ্যা হয়ে যায়। বর আসার নাম নেই। মানিক মিয়া বন্ধুকে ফোনের ওপর ফোন দিয়েছে। মানিক মিয়ার টেনশন বাড়তে লাগলো। হঠাৎ ফোনটা বেজে ওঠে। তাকিয়ে দেখেন ওনার বন্ধু ফোন করেছে। তাড়াতাড়ি রিসিভ করেন। রিসিভ করে মানিক মিয়া বলতে লাগলো, কি রে, কই তোরা? বিয়ের সময় পার হয়ে যাচ্ছে আর তোরা খবর নেই। সরি রে দোস্ত, বিয়েটা হবে না। আমি ছেলেকে নিয়ে এখন এয়ারপোর্টে আছি, জরুরি, মানে জার্মানি চলে যাচ্ছি। কি, আমার মেয়ের কি হবে তাহলে? আর কিছু শোনা যায়নি। ফোনটা কেটে যায়। মানিক মিয়াকে চিন্তিত হতে দেখে মা হাসি চেপে রেখে বললেন, কি গো, এরা কি বলছে? বিয়েটা হবে না? আল্লাহ জানে আমার মেয়েটার কি হবে। আরে কিছু হবে না। এটা বলে রাজিয়া বেগম মানিক মিয়ার কানে কানে কিছু বললেন। এটা শোনার পর মানিক মিয়া বলে উঠতেন, কি, তুমি এটা আগে বলো না কেন? কিভাবে বলবো? তুমি তো তোমার বন্ধুর ছেলের সাথেই বিয়ে ঠিক করে রাখছো। আমাকে ধুর, রাখ তোর বন্ধু। আমার মেয়ের ভালোবাসার ওপর এসব বন্ধু টন্ধু মানি না।
সবচেয়ে বড় কথা হলো রুদ্র আমার ভাতিজা, আর রুদ্রের সাথে বিয়ে দিলে রোদেলা আজীবন আমাদের এখানেই থাকবে। তারপর আমার আর রোদেলার সুন্দরভাবেই বিয়েটা হয়ে যায়। আমার মাথায় কিছু কাজ করছে না, কি হচ্ছে এসব। ঘরে ঢুকে দেখি রোদেলা মনের সঙ্গে গান গাচ্ছে আর ডান্স করছে। এসবের মানে কি রোদেলা? কিছুই তো বুঝতে পারছি না। আমার কথা শুনে রোদেলা বলল, এটা বলে রোদেলা আমার হাত ধরে বাইরে নিয়ে আসে। বাইরে বের হয়ে দেখি একটা বাইক রাখা, R15। রোদেলা বাইকে উঠল। আমার তো চোখ কপালে। রোদেলা কি করছে এসব? কি রে, তুই কি করতে চাচ্ছিস? এই গাদা, চুপচাপ পিছনে উঠে যা। মানে তুই কবে বাইক চালানো শিখলি? তার চেয়ে বড় কথা, এই বাইক কোথায় ফেরি আর যাবি কোথায়? কুত্তা, চুপচাপ উঠে পড়, কেউ দেখে ফেললে ঝামেলা হবে। উঠবি নাকি দিব একটা? এই না না, উঠছি। এটা বলে বাইকের পেছনে উঠে পড়ে। কি হলো, চড়ে ধর। না, ঠিক আছে। আচ্ছা, পরে আবার ভয় পাস না জানো। এটা বলে রোদেলা বাইক টান দেয়। মেঠো রাস্তা পেরিয়ে পাকা রাস্তায় উঠতেই রোদেলা বাইক টান আরও জোরে দেয়। টান সামলাতে না পেরে আমি ওমাগা বলে চিৎকার দিয়ে রোদেলাকে জড়িয়ে ধরি। এই রোদেলা, আস্তে চালা, আমার ভয় করছে। কে শোনে কার কথা? প্রফেশনাল বাইক রাইডারের মতো স্পিডে বাইক চালাচ্ছে রোদেলা। লাজারে এসে আমার নাকে মুখে লাগছে। পেছন থেকে আমি চিল্লাচিল্লি করছি, বাট রোদেলা জোরে জোরে বাইক চালাচ্ছে। কিছুক্ষণের ভেতর একটা পরিত্যক্ত বাড়ির কাছে এসে থামে বাইক। আমার ভয়ে কলিজাটা কাঁপছে। এই বাড়ি নিয়ে অনেক ভূতের গল্প শুনেছি। রাতের বেলায় কেউ এখানে আসে না, মাঝরাতে নাকি কান্নার আওয়াজ পাওয়া যায়। রোদেলা বাইক থেকে নেমে আমার হাত ধরে সামনে টান দিতেই বললাম, এই না না, আমি এখানে যাব না, খুব ভয় করছে আমার। আমি না চাইতো রোদেলার পেছন দিয়ে হাঁটছি। হঠাৎ কিছু একটার আওয়াজ পেয়ে আমি ওমাকা বলে চিৎকার দিয়ে রোদেলাকে শক্ত করে জড়িয়ে ধরি। এই আস্তে ধর, গাধা একটা। প্যাঁচার আওয়াজের শব্দ পেয়ে ভয় পেয়ে যাস। তুই না ঢাকায় থাকিস, এসব ভূত প্রেতে বিশ্বাস করিস? এই বিজ্ঞানের যুগে এসব ফালতু কথায় কখনো বিশ্বাস করিস না। তা না হয় ঠিক আছে, কিন্তু তুই এখানে কেন এসেছিস? কুত্তা, তুই তো বললি তোর মাথায় কিচ্ছু ঢুকছে না। এখন এসব বুঝিয়ে দেব, আর বকবক না করে আমাকে জড়িয়ে ধরে আসতে থাক। আমার কিছু বললাম না, ভয়ে রোদেলাকে খামচে ধরেছি। আস্তে আস্তে ভাঙা বাড়িটাতে ঢুকে পড়ি। একটা ঘরে ঢুকতেই আমি তো অবাক। রুহি আপু, সিনতি আপু, নীল আপু, মাহি আপু, সুবর্ণা আপু, রোদেলার সব ডাকাত বান্ধবীগুলো একসাথে। তার চেয়ে বড় অবাক হই রোদেলার বাবার বন্ধু আর বন্ধুর ছেলেকে দেখে, একটা চেয়ারে বাঁধা। আমার আর বুঝতে বাকি নেই এটাই তাদের কাজ। কীভাবে কি হয়েছে? রোদেলার সামনে এগিয়ে রুহি আপুর থেকে ল্যাপটপটা নিয়ে ওর বাবার বন্ধু ছেলের কাছে যাই। ল্যাপটপটা সামনে ধরে বলল, এই শালা বড়লোক ব্যাটা, দেখ তো অফিসটাকে চেনোস নাকি? তোর কর্মস্থল জার্মানির বার্লিনে WHO কোম্পানির অফিস, যেখানে চাকরি করে তুই 3 লক্ষ টাকা মাসে আয় করিস। যেই টাকা দিয়ে তুই আমার 15 বছরের ভালোবাসা কিনতে এসেছিস। তার চেয়ে বড় কথা, তুই যে PhD ডিগ্রি নিয়েছিস এটা ভুয়া, যা দিয়ে এই অফিসে চাকরি নিয়েছিস। ভাব একবার, যদি এই গোপন রহস্য তোর কোম্পানির কাছে ফাঁস করে দেই, তোর কি হবে? 10 বছরের জেল, সাথে 10 কোটি টাকার জরিমানা। জার্মানির দুর্নীতির আইন কি হবে তোর? এতক্ষণে হয়তো জেনেই গেছিস আমি কেমন, কিভাবে তোর আগা থেকে গোড়া উপড়ে ফেললাম। তা একটা কথা সুন্দর করে বলি, মানবি তো? ছেলেটা মুখ নাড়িয়ে ভয়ে ভয়ে বলল, তাহলে শোন, এখানে যা হয়েছে ভুলে যাবি, বাবার কানে যাতে কিচ্ছু না আসে। আর অন্য একটা মেয়ে দেখে বিয়ে করে জার্মানিতে চলে যা। এখন সুন্দর করে তোর বাপরে নিয়ে এখান থেকে চলে যাবি। আর যেন কখনোই এই ফুলপাহাড়ি গ্রামের আশেপাশে না দেখি। আর শোন, বলে রোদেলা আমার কাছে এসে একটা কাপড় পিক তুলে ছেলেটার মোবাইলে দিয়ে, এই নে মোবাইল, এই ছবি দেখে আমার নাম কখনোই মুখে আনবি না, এতে আমার জানডুস। আমার নাক টেনে বলল। রোদেলার কথা শেষ হতেই ডাকাইতিনিরা হাততালি দিয়ে দিতে লাগলো। এটা বলে মাহি আপু ছেলেটার নাক টেনে বলল, বলেই সবগুলো আবার হাততালি দিল। আমি এদের কাণ্ড দেখে কি করব বুঝতে পারছি না। এটা যদি জোকার দলে নাম লেখায়, অলিম্পিক মেডেল 3-4টা পকেটে থাকবে। তারপর রোদেলা সব বান্ধবীদের বলল, তোরা গাড়ি দিয়ে ব্যাটাদেরকে জায়গা মতো দিয়ে আয়, আমি আমার জানটুসটাকে নিয়ে বাড়ি চলে যাই, এমনিতেই আজকেই লেট হয়ে যাচ্ছে। এটা বলে রোদেলা আমাকে নিয়ে বাইরে এসে
বাইকে উঠে বাড়ির দিকে চলে আসি। বাইকটা রেখে আস্তে আস্তে রোদেলা আমাকে নিয়ে গাছ বেয়ে একতলায় উঠে পড়ে। আমি মনে মনে ভাবছি, রোদেলা কি আসলেই মেয়ে? আল্লাহ জানে এই রোদেলা আমাকে আর কত কি দেখায়। আমি ঢাকা চলে যাওয়ার 1 বছর পর এই রোদেলা কিভাবে এমন হলো? আগে সেই রোদেলার সাথে এখনের রোদেলার একদমই মিল নাই। কিরে, ঘরে ঢুকছিস না কেন? আব্বু দেখে ফেললে ধরা খাইছি। না মানে আমি আমার ঘরে চলে যাই, তুই এখানেই ঘুমা। ভাই আমার ঘুম ঘুম পাচ্ছে রে, গুড নাইট। এটা বলে সামনের দিকে আসে থাকে, বাট যেতে পারছি না। আরে শালা কি হলো, সামনে যেতে পারছি না কেন? পেছনে তাকাতে দেখি রোদেলা রাগে মোড়ে আমার গেঞ্জিটা ধরে রেখেছে। আমার কিছু বলতে না দিয়ে টেনে ধরে নিয়ে আসে, দরজা লাগিয়ে এক ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয় আমাকে। আমি কিছু বলার আগেই রোদেলা হায়নার মতো আমার উপর ঝাঁপিয়ে পড়ে। শাড়ির আঁচলটা খুলে একটানে আমার টি শার্ট খুলে ফেলে, যেন এতদিনের জমিয়ে রাখা প্রেমের তৃষ্ণা আজ মেটাবে। আস্তে আস্তে আমার ঠোঁট দুটিতে নিজের গোলাপি ঠোঁট মিশিয়ে দেয়। তারপর আর কি আর লিখতে পারেনি। তার আগেই গন্ডি রোদেলা আমার মাথায় নারকেল ফাটিয়ে দেয়। আমি এখন হাসপাতালে ভর্তি। তো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আর এখান থেকে নর্মালি কেউ পার্সোনালভাবে নেবেন না, জাস্ট এটা গল্প, আর অনেক কিছু রিয়েল লাইফের সাথে মিল আছে, এতটুকুই, তাছাড়া অন্য কিছু না।